এদিকে চুয়াডাঙ্গায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ডামুরহুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রোজিনা খাতুন একই এলাকার ব্যবসায়ী শামসুল আলমের স্ত্রী। স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে হাঁটতে বের হন রোজিনা। কার্পাসডাঙ্গার একটি ইটভাটার সামনে পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। বাংলাদেশের সীমান্ত পুরোপুরি সুরক্ষিত বলে মন্তব্য করেছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার 12:30টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার মোকলেশপুর ইউনিয়নের ঢেলপির ব্লকে ব্রিধান 88 কাটার উদ্বোধনে এসে কথা বলেন। তিনি বলেন, বর্ডার এলাকা কোনো ধরনের সমস্যা নেই। এ সময় তিনি আরো বলেন, কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবে। পরে সেখানে স্থানীয় কৃষকদের সাথে মত বিনিময় সভায় কৃষকদের নানা ধরনের প্রশ্নের উত্তর দেন তিনি। আমাদের এই বর্ডার সম্পূর্ণ সিকিউর, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, তারা ভালোভাবে ধান কাটতে পারবে। তা আমি এই সাথে আর বরেন্দ্র ডিজি সাহেব আমি বলবো, কৃষকদের এই যে পানির বিল যেন আরো কমায় আনন্দ যায়, যেন তাদের উৎপাদন খরচ যেন কমানো যায়, এই জন্য অনেক ব্যবস্থা করতে হবে। বন্দর পরিচালনায় বিশ্বের টপ অপারেটরদের ব্যবহারের পরিকল্পনা জানিয়েছেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। জানান, বাংলাদেশকে গ্লোবাল ফ্যাক্টরিতে পরিণত করা হবে। ডেনমার্কের প্রতিষ্ঠান এপি মোলার মাস্ক চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছেন বলেও জানান তিনি। সকালে টার্মিনাল পরিদর্শন শেষে এসব কথা বলেন বিডা চেয়ারম্যান একেএম নাজিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল পরিদর্শন করেছেন বিডা ও বেজা চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুর রহমান। 2024 সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে $300 থেকে $400 মিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও তা বাড়িয়ে $800 মিলিয়ন করা হয়েছে বলে জানান বিডা চেয়ারম্যান। এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে, এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো $1 টাকাও দিচ্ছে না, এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দরগুলোর উন্নয়ন জরুরি। এজন্য বিশ্বসেরা বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করার পরিকল্পনা জানান তিনি। তাদের নিজেদের দেশে হয়তো 1-2টা পোর্ট চালায়, কিন্তু গ্লোবালি তারা আরো 60-70টা দেশে পোর্ট চালায়। তো কারোই সিকিউরিটি কনসার্ন হয় না, আমাদের এখানে সিকিউরিটি কনসার্ন হয়ে যায়। এটা দ্যাটস আনফরচুনেট। আমার মনে হয় যে আই হ্যাভ আ লট অফ ট্রাস্ট ইন বাংলাদেশ নেভি। আমি শিওর যে ওনারা জানেন যে ওনাদের আমাদের যে নেভাল সিকিউরিটি বলেন বা ম্যারিটাইম সিকিউরিটি, ওটা কিভাবে ওনাদেরকে হ্যান্ডেল করতে হবে। বিডা চেয়ারম্যান জানান, দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে একটি কমিটি করা হয়েছে এবং সম্ভাব্য স্থান হিসেবে আনোয়ারা পরিদর্শন করা হয়েছে। আমরা খুব রিসেন্টলি একটা ন্যাশনাল কমিটি করেছি ফ্রি ট্রেড জোন বা ফ্রি জোনের জন্য, এটাকে অ্যাসেস করার জন্য। সো গ্লোবালি এই ট্রেডের দি আলটিমেট সেট আপ ইজ ফ্রি জোন, যেখানে আপনি অলমোস্ট মনে করতে পারেন যেটা একটা ওভারসিজ ট্রেড আমাদের। এর মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের যে ওভারঅল এফডিআই নাম্বারটা, সেই নাম্বারটাতে একটা সিগনিফিক্যান্ট স্পাইক হবে। সো এই কারণে আমরা আর কি এই প্রজেক্টটাকে খুবই সিরিয়াসলি, খুবই ডেডিকেটেডলি ট্র্যাক করার চেষ্টা করছি। দেশের সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের কথাও জানান আশিক চৌধুরী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সাভারে বাবাকে হত্যার পর 999-এ কল করে আত্মসমর্পণ করেছে মেয়ে। বৃহস্পতিবার ভোরে সাভার পৌর এলাকার মজিদপুর কাঁঠাল বাগানে এই ঘটনা ঘটে। মেয়ে জান্নাত জাহান শিফা জানায়, তিনি তার বাবা আব্দুস সাত্তারকে ঘুমের ওষুধ খাইয়ে ও পরে কুপিয়ে হত্যা করে। পরে 999-এ কল করে বিষয়টি জানায়। নিহত আব্দুস সাত্তার নাটোর জেলার সিংড়ার বাসিন্দা। শিফার দাবি, তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত। এর আগেও সে তার বাবার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। মেহেরপুরের গাংনীতে স্ত্রীকে মারধরে বাধা দেওয়ায় চাচা শ্বশুরকে ছুরিকাঘাতে হত্যা করেছে জামাতা।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয়রা জানান, সকালে ইলিয়াস হোসেন তার শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে মারধর করছিলেন। এ সময় চাচা শ্বশুর তাকে নিষেধ করলে ক্ষিপ্ত হয়ে জামাতা সবুজ আহমেদ তার পেটে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ইলিয়াসকে মেহেরপুর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। স্থানীয়রা জামাতা সবুজ আহমেদকে আটক করে পুলিশে দিয়েছে। মুন্সিগঞ্জের শহরে ট্রিপল মার্ডার মামলায় ৩ জনকে ফাঁসি ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক মাসুদ করিম এ রায় ঘোষণা করেন। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন রাকিবুল হাসান সৌরভ ওরফে সৌরভ প্রধান, শিহাব প্রধান ও রনি ব্যাপারী। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাকিব প্রধান, শামীম প্রধান, অনিক ব্যাপারী, জাহাঙ্গীর ওরফে ছোট জাহাঙ্গীর ও রায়হান। এদের মধ্যে শিহাব, সাকিব এবং শামীম আপন ৩ ভাই। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জন উপস্থিত ছিলেন ও বাকি ৫ জন পলাতক রয়েছে বলে জানান বাদীপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম। মামলায় ১০ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারে নারী, পুরুষ ও শিশু সহ ১৫ জনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে কমলগঞ্জের ধলই সীমান্তে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে বলে জানায় মাধবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিব নারায়ণ শীল। তবে তাদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি বলে জানায় কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ ইফতেখার উদ্দিন। সিলেটের গোয়াইনঘাট সীমান্তবর্তী বাংলাদেশের একটি ক্রিকেট খেলার মাঠ অবৈধভাবে দখলের পায়তারা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল 11:30টায় উপজেলার নলছুরি খাসির হাওর 1277 থেকে 1278 মেইন পিলারের মধ্যে বিএসএফ এর সাথে বাকবিতন্ডায় লিপ্ত হন স্থানীয় সাধারণ জনতা। পরে বিজিবি লোকজনদের বুঝিয়ে সরিয়ে দেয় তাদের। তবে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত সীমানা নির্ধারণের জন্য ঘটনাস্থলে বাংলাদেশি ম্যাজিস্ট্রেট ও সার্ভেয়ার আসার খবর পাওয়া গেছে। তবে পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানা গেছে। দেখছেন দেশ জনপদ সংবাদ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অপসারণের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে যেয়ে একাত্মতা প্রকাশের ঘোষণা দেন শিক্ষকরা। তারা বলেন, উপাচার্য সুচিত শর্মিনের কারণে বিশ্ববিদ্যালয়টি এখন ধ্বংসের মুখে। মাসের 28 দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি তার সময়ে। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে অপসারণের আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন শিক্ষকরা। বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে সেখানে যেয়ে একাত্মতা প্রকাশের ঘোষণা দেন শিক্ষকরা। তারা বলেন, উপাচার্য সুচিত শর্মিনের কারণে বিশ্ববিদ্যালয়টি এখন ধ্বংসের মুখে। মাসের 28 দিনই তিনি ক্যাম্পাসে থাকেন না। কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি তার সময়ে। অবস্থান কর্মসূচি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়। রবীন্দ্র জয়ন্তী উদযাপনের খবর জানাতে কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস যোগ দিচ্ছেন। সেই সাথে ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ ও নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন কাজী কামাল হোসেন। শুরুতে যাচ্ছি তিতাসের কাছে। তিতাস, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। তিতাস, কেমন চলছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন? কি কি আয়োজন রয়েছে সেই উদযাপনে আমাদেরকে বিস্তারিত জানাবেন। স্নেহা, গান, নাটক, কবিতা, আবৃত্তির মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্র প্রেমীরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম যে জন্মবার্ষিকী সেটি উদযাপন করছেন। আমি রয়েছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাদার কুঠিবাড়ির মঞ্চ প্রাঙ্গণে। এখানে একদল রবীন্দ্র সঙ্গীত শিল্পী তারা কিন্তু রবীন্দ্র সঙ্গীত পরিবেশনা করছেন। অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু 3 দিন
ব্যাপী নান আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই শিলাইদহে। এই স্মৃতি বিজড়িত শিলাইদহ পুঁথিবাড়ি কিন্তু শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতা বা গানের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি এখানে এসেছিলেন মূলত জমিদারি প্রথা পরিচালনা করার জন্য। তিনি এখানে এসে নেমেছিলেন সমাজ সংস্কারে, এখানে এসে করেছিলেন স্কুল করেছিলেন এবং কি চিকিৎসা ব্যবস্থা করেছিলেন এই এলাকার মানুষের জন্য। আসলে এই পুঁথিবাড়িতে বসেই রবি ঠাকুর তার জীবনের যে মূল্যবান গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, তার অধিকাংশ গ্রন্থ কিন্তু এখানে বসে লিখেছিলেন। এছাড়া আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাও কিন্তু রচিত করেছিলেন এখানে বসেই। এখানেই রবীন্দ্রনাথ যে কবি হিসেবে যার পূর্ণতা তিনি কিন্তু লাভ করেছিলেন এবং বাংলা সাহিত্যকে কিন্তু বিশ্বের বুকে তিনি শীর্ষ পর্যায়ে নিয়ে গেছিলেন। এই কবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার শিলাইদহে 3 দিনব্যাপী সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখন আমরা একটু গানে চলে যেতে চাই। এমন ভাবেই কিন্তু সকাল 10টা থেকে শুরু হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মবার্ষিকীর যে অনুষ্ঠান, এটি চলবে আগামী 3 দিন। অর্থাৎ সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে কিন্তু 3 দিন যাবৎ এই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত পুঁথিবাড়িতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামীণ মেলা। এই গ্রামীণ মেলা থেকে শুরু করেই কিন্তু রবীন্দ্র প্রেমীরা এখন শিলাদার পুঁথিবাড়িতে ভিড় জমিয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি বিজড়িত যে রেখে যাওয়া যে স্মৃতিগুলো রয়েছে সেগুলা দেখছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করছেন। বাংলা সাহিত্যের এই কালপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলা সাহিত্যের যে অবদান, তার এই অবদানের প্রতি ঋণ স্বীকার করছেন রবীন্দ্র প্রেমীরা। এই ছিল কুষ্টিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাদার পুঁথিবাড়ি থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস। কবিতা আলোচনা সভার মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে বিভাগীয় শহর ময়মনসিংহে। অর্থাৎ বিকাল 4টার সময় কিন্তু ময়মনসিংহের যে এশিয়ান সঙ্গীত মিউজিয়াম, সেই এশিয়ান সঙ্গীত মিউজিয়ামে কিন্তু জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আয়োজনে গান, কবিতা এবং আলোচনা সভার মধ্য দিয়ে কবিগুরুকে কিন্তু স্মরণ করা হচ্ছে। অর্থাৎ নানা আয়োজনের মধ্য দিয়ে সেই দিবসটি আজকে উদযাপন করা হচ্ছে। আমরা দেখেছি নজরুল প্রেমী যারা রয়েছেন তারা কিন্তু এখানে দুপুর থেকেই তারা এই মিউজিয়ামে এসে কিন্তু তারা জড়ো হয়েছেন এবং তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কিন্তু যে আলোচনা সভা এবং সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই আয়োজনে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং তারা কিন্তু সেখানে সেই বিষয়টি কিন্তু শুনছিলেন। অর্থাৎ যার অনবদ্য সৃষ্টির কারণে বাংলা সাহিত্য চর্চা বিশ্বের দরবারে একেবারেই পৌঁছে গিয়েছিল, সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করাই যেন এখানকার যারা রবীন্দ্র প্রেমী রয়েছেন তারা কিন্তু সকলের চোখে মুখে মুখেই কিন্তু আনন্দ উৎসাহ কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই বিষয়টি কিন্তু এখানে সঙ্গীত পরিবেশনা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা রবীন্দ্র নিয়ে চর্চা করে থাকেন তারা কিন্তু সেই সঙ্গীত পরিবেশনা করছেন। অর্থাৎ আমরা যদি একজন রবীন্দ্রকে নিয়ে যারা গবেষণা করেন একজন রয়েছেন আমাদের সঙ্গে অধ্যাপক ডক্টর মনিরুজ্জামান, জানতে চাই এই রবীন্দ্রনাথের সাহিত্য চর্চাকে আপনি কিভাবে দেখেন? আসলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি জাতির প্রত্যেকটি জায়গায় সৃজনে তার মননে আষ্টে পৃষ্ঠে এমনভাবে জড়িয়ে আছে যে রবীন্দ্রনাথকে ছাড়া বাঙালি জাতির আর চলে না। রবীন্দ্রনাথের কালজয়ী অসংখ্য প্রকাশনার মাধ্যমে, অসংখ্য লিখনির মাধ্যমে কবিতা, গদ্য, ছোট গল্প
তারপরে শিশুকোষ, ভ্রমণ, চিঠি এর মাধ্যমে তিনি বাঙালি জাতির অনুভূতিকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় তিনি স্থাপন করেছেন এবং তার এই লেখনীর মাধ্যমে আমরা আমাদের সকল সংকটে, সকল বিপদে, আমরা সত্য ও ন্যায় ও নির্ভীক যাত্রায় আমরা ওনাকে পাথেয় হিসেবে, ওনার এই লেখনীকে পাথেয় হিসেবে আমরা পাই। সে কারণে আমরা প্রতি বছরই এই রবীন্দ্রনাথকে সর্বক্ষণে, শুধু এই জন্মদিনে নয়, সবসময় আমরা ওনাকে স্মরণ করি। নজরুল গবেষক এবং নজরুলকে রবীন্দ্রনাথকে নিয়ে যারা গবেষণা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই অনুষ্ঠানটিকে ঘিরে, অর্থাৎ জন্মজয়ন্তীকে ঘিরে আমরা দেখেছি যে এখানকার যে আয়োজন, সেই আয়োজন কিন্তু একেবারেই বিকাল 4টা থেকেই শুরু হয়েছে। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নওগাঁয়, সেখান থেকে আমাদের যুক্ত হবেন আমাদের সহকর্মী কামাল। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, কিংবা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে একা উঁকি মারে আকাশে, এরকম অসংখ্য কবিতা, গান, ছোট গল্প, অসংখ্য সাহিত্যকর্ম রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নওগাঁর আত্রাই উপজেলার প্রতিশরে। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে নারদ নদের পাশেই প্রতিশরে যেখানে রবি ঠাকুরের পৈতৃক জমিদারি ছিল, সেই জমিদারিতে এইখানে বসে তিনি তার সাহিত্যকর্ম চর্চা করেছেন। পাশাপাশি তিনি এখানকার তার জমিদারি স্টেট দেখেছেন। এইখানে আজকে 3 দিনব্যাপী আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, ইতিমধ্যে হয়েছেন খন্দকার আজিম আহমেদ, বিভাগীয় কমিশনার, এবং সভাপতিত্ব করছেন নওগাঁর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই নওগাঁর পুলিশ সুপার শফিউল সারোয়ার। এখানকার আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম। এবং আলোচক হিসেবে এখানে যারা আছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর মোহাম্মদ শামসুল আলম, নওগাঁ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক, এবং বগুড়ার সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব বেলাল হোসেন উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা সভা যুক্ত হতে পারবো। তার আগে আমি এই মুহূর্তে এখানকার যিনি আলোচক হিসেবে আছেন ডক্টর শামসুল আলম, যিনি এখানকার আলোচক হিসেবে বসে, আমি তার কাছে জানার চেষ্টা করব যে আসলে এইবারকার যে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশকে নিয়ে যে আলোচনা হচ্ছে এবং এবারে যে প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে রবীন্দ্রনাথ এবং বাংলাদেশ, এবং এই প্রেক্ষাপটটাকে আপনি কীভাবে দেখছেন, এবং নওগাঁর এই প্রতিশরের সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক কতটুকু ছিল, এই বিষয়ে যদি একটু বলতেন। রবীন্দ্রনাথ ঠাকুর 1891 সালে বাংলাদেশে প্রথম আসেন শিলাইদহ, সাদাতপুর এবং প্রতিশর। এই প্রতিশরে ছিল তার জমিদার কাছারি বাড়ি। এটি তার পিতামহ দেবেন্দ্রনাথ ঠাকুর পত্তন করেছিলেন, আর তার বাবা এখানে কাছারি বাড়ি নির্মাণ করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর ভাগ বটারের সূত্রে জমিদার পেয়েছিলেন এখানে, সুতরাং তিনি বেশ কয়েকবার এসেছেন। এখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর লেখার প্লট বা বিষয়বস্তু চেঞ্জ হয়ে যায়, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই বাংলাদেশে আসার আগ পর্যন্ত তার লেখার বিষয় ছিল জীবাত্মা থেকে পরমাত্মা, সীমা থেকে অসীম, রূপ থেকে অরূপ, খণ্ড থেকে অখণ্ড। কিন্তু বাংলাদেশে তিনি সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করার সুযোগ পান, সুতরাং জমিদার রবীন্দ্রনাথ এবং সাধারণ রবীন্দ্রনাথ প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়। সাধারণ মানুষ তখন তার কাছে আপন হয়ে ওঠে। এই সাধারণ মানুষের দুঃখ দুর্দশা, প্রত্যাশা, প্রাপ্তিগুলো তখন তার হয়ে যায়, এবং সেই বিষয়গুলো নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষের কথাগুলোকে নিয়ে লেখা শুরু করলেন। সুতরাং বাংলাদেশে যেন তার লেখার একটা প্লট সৃষ্টি হয়ে গেল। এখানে তিনি অসাধারণ কাব্য, কবিতা, গল্প, ছোট গল্প, নাটক বিভিন্ন লেখা শুরু করলেন। সুতরাং ধন্যবাদ। উনি ওখানকার নওগাঁর প্রতিশরে বসে তিনি যেগুলো
যে সকল সাহিত্যকর্ম রচনা করেছেন সেই বিষয়গুলো নিয়ে বলছিলেন। তো মোটামুটি এই ছিল নওগাঁর আত্রায়ের প্রতিশোধ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার কাছে সর্বশেষ তথ্য। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে। স্নেহা, শরীয়তপুরে অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল গ্যারেজ পুড়ে গেছে আর পটুয়াখালীতে দুটি দোকানে আগুন লেগেছে। বৃহস্পতিবার সকাল 8টার দিকে শরীয়তপুর সদর উপজেলার নাদিম মার্কেটে আগুন লাগে। মোটরসাইকেল গ্যারেজ মালিক দিলীপ মণ্ডল জানান, সকালে গ্যারেজ খুলে ফ্যানের সুইচ অন করতেই আগুন লেগে যায়। প্রথমে নিজেই নেভানোর চেষ্টা করেন, ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সকাল 10:30টার দিকে পটুয়াখালীর পুরান বাজারে খোকন দাস ও উত্তম সাহার দোকানে আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। মিয়ানমারের রাখাইন রাজ্যে বিপুল পরিমাণ ইউরিয়া সার পাচারকালে 11 জনকে আটক করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনুর রশিদ এই তথ্য জানান। বলেন, গেল 7 মে মধ্যরাতে কোস্টগার্ড জাহাজ সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপের কাছে একটি সন্দেহভাজন ইঞ্জিন চালিত কাঠের বোট দেখতে পায়। এরপর ধাওয়া করে বোটটিকে আটক করে কোস্টগার্ড। এই বোটে করেই শুল্ক কর ফাঁকি দিয়ে 742 বস্তা ইউরিয়া সার মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার হচ্ছিল। এ সময় বোটের 11 জনকে আটক করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। চট্টগ্রামে র্যাব 7-এ কর্মরত জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার পলাশ সাহার শেষকৃত্য তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাটালিপাড়ায় সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে র্যাবের নেতৃত্বে ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়িতে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। পরে কোটালীপাড়ার পারকোনা এলাকায় অবস্থিত মহাশ্মশানে তার শেষকৃত্য হয়। আগাম বৃষ্টিতে ভাঙনের ঝুঁকিতে শরীয়তপুরের জাজিরা অংশে পদ্মা সেতু প্রকল্পের 2 কিলোমিটার রক্ষা বাঁধ। এরই মধ্যে বাঁধটির পাশে কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। ভাঙন ঠেকাতে দ্রুত টেকসই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি তাদের। সাইফুল ইসলাম আকাশের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। শান্ত পদ্মা কিছুদিনের মধ্যেই ফিরবে তার চিরচেনা আগ্রাসী রূপে। তাই তো চিন্তা আর উৎকণ্ঠায় রয়েছে শরীয়তপুরের পদ্মাপাড়ের জাজিরার মানুষ। তবে এবার যেন আতঙ্ক বেড়েছে কয়েক গুণ। কেননা পদ্মা সেতু প্রকল্পের পূর্ব পাশের নদীর গভীরতা বৃদ্ধি পাওয়ায় 2 কিলোমিটার বাঁধটি এখন পুরোপুরি ঝুঁকিপূর্ণ, যা সমীক্ষা শেষে নিশ্চিত করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে কিছু কিছু জায়গায় দেখা দিয়েছে ভাঙ্গন। পদ্মা নদীর পাড়ে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ না করলে ফসলি জমি, গবাদি পশু এবং এলাকার বাসিন্দারা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই ভাঙ্গন ঠেকাতে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। প্রতি বছর গরু ছাগল নিয়ে বোলা পান নিয়ে আমাদের কত কষ্ট হইতাছে। আমাদের যদি এই বেড়িবাঁধটা যদি একটু শক্তভাবে পোক্তভাবে কইরা দেন, যদি প্রতি বছর না ভাঙে, তাহলে তো আমাদের লিগে একটু সুযোগ সুবিধা একটু ভালো হয়। বিবিএ যেই বাঁধটা করছিল এটা স্থায়ী বেড়িবাঁধ করেনি। এখন বাঁধ এর মাঝে ধসে যাওয়ার পরে যেই বাঁধটার আপনার জরুরি ভিত্তিতে যে কাজটা চলতেছে, এটা ক্ষণস্থায়ী একটা কাজ। আপনার বেড়িবাঁধ চাই, মানে মজবুত জানি হয়, ক্যান্টনমেন্ট জানি ক্ষতি না হয়, এলাকাটা জানি না ক্ষতি হয়। বর্ষার আগেই দ্রুত বাঁধটির ভাঙ্গা অংশ মেরামত এবং অনুমোদন শেষে টেকসই বেড়িবাঁধ নির্মাণের প্রকল্প শুরুর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। কিছু অংশে একটু ভাঙ্গন কবলিত স্থানে 100 মিটার আমরা কাজ করতেছি। এটা মূলত এই ভাঙ্গনটাকে ঠেকানোর জন্য, যেন সামনে এই ভাঙ্গনটা আর বেশি প্রসারিত না হয়, এবং পাশাপাশি আমরা এই 2 কিলোকে স্থায়ীভাবে কাজ করার জন্য আমাদের যে চলমান যে প্রকল্প আছে সেটার মধ্যে অন্তর্ভুক্ত করে এই 2 কিলোকে স্থায়ীভাবে কাজ করার আমাদের পরিকল্পনা আছে। যুগের পর যুগ পদ্মার করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত জাজিরার মানুষ তাদের শেষ সম্বলটুকু রক্ষায় দ্রুত পরিকল্পিত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করবে সংশ্লিষ্টরা, এমন আশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ে চলছে আমপাড়া ক্যালেন্ডার নির্ধারণ। এই নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, যেমনটি বলছিলাম, আমপাড়া ক্যালেন্ডার নির্ধারণ হচ্ছে, কোন জাতের আম কবে পাড়া হবে, কবে থেকে শুরু হবে, সবশেষ কি তথ্য রয়েছে আমাদেরকে জানাবেন।
স্নেহা, চলতি মৌসুমে আমের ক্যালেন্ডার প্রণয়ন, বাজারজাত এবং নিরাপদ আম উৎপাদন এবং পরিবহনের লক্ষ্যে আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসকের আম্রকানন ঘেরা এই মঞ্চে। আপনাকে বলে রাখি যে চলতি মৌসুমে কিছু আর অল্প কিছুদিনের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের আম বাজারে আসবে। এখন মতবিনিময় চলছে, যারা আম উদ্যোক্তা আছে, আম ব্যবসায়ী আছে, তারা কিন্তু তাদের মতামত ব্যক্ত করছেন আম ক্যালেন্ডার প্রণয়নের বিষয়ে। ব্যবসায়ীরা বলছেন যেহেতু চাঁপাইনবাবগঞ্জের আম সময় উপযোগী হলেই কিন্তু গাছ থেকে নামানো যায়, সেক্ষেত্রে তারা কিন্তু আমের সময়সীমা যেন নির্ধারণ করে না দেওয়া হয় সে বিষয়টিতে তারা কিন্তু মত দিচ্ছেন। এখানে জেলা প্রশাসক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজন এবং রেলের কর্মকর্তারা এবং উদ্যোক্তারা কিন্তু উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সংযুক্ত করতে চাই চাঁপাইনবাবগঞ্জের একজন আম ব্যবসায়ীর সঙ্গে। যে আপনারা কি মনে করছেন যে এবছরে আমের ক্যালেন্ডার নির্ধারণ করে দরকার কিনা, কি মনে করছেন আপনারা? যেহেতু আমাদের চাঁপাইনবাবগঞ্জের আম সর্বলেটে পাকে ভৌগোলিকগতভাবে, এবং আমাদের জেলার চাষিরা পরিপক্ক আম না হলে গাছ থেকে সংগ্রহ করে না, সেহেতু আমার যেটা মনে হয় যে বিগত বছরগুলোতে যেহেতু আমের ক্যালেন্ডার প্রণয়ন করা হয়নি, এবারও যেন আমের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন না করা হয়। এটা যদি ম্যাঙ্গো, যেহেতু আম চাষি, আমরা আম উৎপাদন করি, কখন গাছের আম পরিপক্ক হবে আমরা সেটাই জানি। কারণ শুধু চাঁপাইনবাবগঞ্জের আম কিন্তু 2 মাসের জন্য না, চাঁপাইনবাবগঞ্জ মে মাসের মাঝামাঝি থেকে শুরু করে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে টানা 6 মাস এখন আমাদের এখানে আমের বিভিন্ন জাতের আমের ফলন হচ্ছে। ধন্যবাদ। স্নেহা, আপনি শুনছিলেন কে একজন আম উদ্যোক্তা কিন্তু বলছিলেন যে চলতি মৌসুমের জন্য আমের ক্যালেন্ডার যেন না নির্ধারণ করে দেয়। এখানে বারবার কথা উঠেছে আমের ওজন নিয়ে, 52 কেজি, 50 কেজি, 45 কেজিতে কিন্তু এই গলাকাটা ভাবে কিন্তু ওজন দেওয়া হয়েছে, বিষয়টি কিন্তু ব্যবসায়ীরা বলছেন। আমি একটু যুক্ত করতে যাই আরেকজন আম ব্যবসায়ীর সঙ্গে, যে আপনি একটু বলবেন, আপনারা আন্দোলন করে আসছেন আমের ওজন নিয়ে, একটু বলবেন আসলে কি পরিমাণে আম নেওয়া যেতে পারে? আসলে বিভিন্ন আড়তে আম বাজারে যে অতিরিক্ত আমটা নেওয়া হয়, এটা কিন্তু ভোক্তা সুবিধা পায় না, এ কারণে আমরা প্রতারিত হই। চাঁপাইনবাবগঞ্জে 5,000 কোটি টাকার আম উৎপন্ন হয়, এর মধ্যে যদি 10 কেজি করে বেশি হয় তাহলে আমাদের 1,000 কোটি টাকা চাঁদা দিতে হয়। আমাদের মূল দাবি হলো সারা বাংলাদেশে সব আড়ত আম বাজারে আমের ওজনটা যেন একই থাকে, এটা মোটামুটি লিমিটেশন। কাঁচা পণ্য হিসাবে আমরা 42.5 বা 43 কেজিতে 1 মণ হিসাবে ধরতে পারি, কিন্তু এক এক জায়গাতে এই সিন্ডিকেটটা, আমরা এমন অসহায় হয়ে গেছি, এই সিন্ডিকেটটা ভাঙতে হবে প্রশাসনের কাছে, এই আমাদের দাবি। এবং অন্ততপক্ষে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী, নওগাঁ জেলায় ওজনটা যেন একই করা হয়। আর ক্যালেন্ডার কেন থাকবে? আম পাকবে, আম বাজারে আমরা নামাবো, এটি রাখা ঠিক হবে না। ধন্যবাদ। যে আপনি শুনছিলেন সেটা একজন ব্যবসায়ী বলছিলেন চলতি মৌসুমে যেহেতু আমের অন্যান্য বছরগুলোতে আমের ওজন নিয়ে একটি ঝামেলা থাকে, তারা যেটা আমের ওজন যেটা একবারে নির্দিষ্ট পরিমাণে কাঁচা আম যেটা 45 কেজিতে বন্যা হয়, সে বিষয়টি তিনি বলছেন। আমরা আরেকজন কৃষি উদ্যোক্তার সঙ্গে কথা বলতে চাই। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন কি যে বরেন্দ্র এলাকার আম, বেশ কিছু আম কিন্তু অলরেডি পেকে গেছে, আপনি কতদিন নাগাদ আমগুলো বাজারে নামতে পারে? ধন্যবাদ। আসলে আম তো পাকলে আমরা বাজারজাত করি, এটা আপনারা জানেন। হয়তো 10 দিন পরে এই গোপালভোগ আমটা পাওয়া যেতে পারে, কিছু গুটি আম আগে পাকে, তারপর পর্যায়ক্রমে আসলে অন্যান্য বাগানে আম পাকলে আমরা বাজারজাত করবো আসলে। তবে বরেন্দ্র নরসিংদীর রায়পুরায় 10 শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভবন থাকলেও চালু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। ফলে মা ও শিশু সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার একটি পৌরসভা ও 24 ইউনিয়নের সেবাগ্রহীতারা। বিনা আক্তারের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। 2024 সালে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নে 5 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয়েছে 10 শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। নিরাপদ ও নিরবচ্ছিন্ন আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্থাপন করা হয়েছে উন্নতমানের জেনারেটর, আছে সুন্দর পরিবেশে রোগীদের থাকার বেড, এসি, সিলিং ফ্যান সহ প্রয়োজনীয় সব সুবিধা। তবে নির্মাণের 1 বছরেও নিয়োগ দেওয়া হয়নি জনবল, চালু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। ব্যবহারের আগেই নষ্ট হওয়ার উপক্রম প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র, আর সেবা নিতে এসে ফিরে যাচ্ছেন রোগীরা। অ্যাভেলেবেল রোগী আসে, কিন্তু এখানে ওই রকম কোনো চিকিৎসা এখন পাওয়া যাচ্ছে না, কারণ ডাক্তারের অভাব। হসপিটালে কোনো জনবল নাই, এমনকি ডাক্তার নাই, চিকিৎসক নাই। অতি শীঘ্রই যাতে সরকার মহোদয় জনবল নিয়োগ দিয়ে যাতে হাসপাতালটি চালু করেন এবং আমাদের দীর্ঘদিনের মানুষের চিকিৎসা সেবার জন্য যাতে ব্যবস্থা করে দেন।
পূর্ণাঙ্গ জনবল নিয়োগ না দিলেও গেল বছরের ডিসেম্বর মাসে একজন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ দেয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম ও জনবল না থাকায় তিনিও বসে বসে অলস সময় পার করছেন। সবকিছু সরঞ্জাম শুরু করে জনবল সবকিছু ঠিকভাবে দেওয়া হয় তাহলে আমরা খুব দ্রুত সেবাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। জনবল নিয়োগ দিয়ে কেন্দ্রটি দ্রুত চালুর ব্যাপারে কর্তৃপক্ষকে অবহিত করা হবে বলে জানিয়েছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব যেন কেন্দ্রটিতে প্রয়োজনীয় জনবল এবং অন্যান্য সাহায্য সহযোগিতার মাধ্যমে কেন্দ্রটি পুরোপুরি চালু করা হয়। কারণ এই 10,000 বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে এই মর্জাল ইউনিয়নের আশেপাশের লোকজন মা ও শিশু স্বাস্থ্য সেবা পাবে এবং জনগণ উপকৃত হবে। দ্রুত সময়ের মধ্যে মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালুর দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লার লালমাই পাহাড় এলাকার একটি টিলায় সম্প্রতি মাটি খনন করতে গিয়ে প্রাচীন স্থাপনার অস্তিত্ব খুঁজে পান এক ব্যক্তি। খবর পেয়ে জায়গাটিতে বর্তমানে খনন কার্যক্রম শুরু করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। গত কয়েকদিনের খননে সেখান থেকে বেরিয়ে আসছে প্রাচীন স্থাপনা ও প্রত্নবস্তু। এর মাধ্যমে ইতিহাসের নতুন কোনো অধ্যায় উন্মোচিত হচ্ছে বলে আশা প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও এলাকাবাসীর। সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানছেন টুম্পা আফরোজ। সম্প্রতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারোপাড়া ইউনিয়নের ধর্মপুর গ্রামে চারাবাড়ি এলাকায় প্রাচীন একটি দেয়ালের সন্ধান মেলে। দেয়ালটি সপ্তম-অষ্টম দশকের, এমনকি তারও বেশি আগে নির্মিত কোনো জমিদার আমলের বাসস্থান বা মন্দিরের ধ্বংসাবশেষ হতে পারে বলে ধারণা স্থানীয়দের। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা সেখানে প্রাথমিক পর্যায়ের খনন ও অনুসন্ধান কাজ শুরু করেছে। প্রতিদিন সেখানে অন্তত 20 জন শ্রমিক যত্ন সহকারে খনন কাজ করছেন। দৈর্ঘ্য ও প্রস্থ 6 মিটার আকারে 5টি জায়গায় আপাতত খনন কাজ চলছে। এরই মধ্যে অনেক প্রত্নতত্ত্ব ও ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে বলে জানান এই কর্মকর্তা। এখন যে আলামতটি পেয়েছি এটাকেও আমরা মনে করছি 800-1000 বছর বা প্রি মুসলিম কোনো সাইট হতে পারে। এখন পর্যন্ত যেটুকু পেয়েছি, যেমন আমরা উপরের দিকে যে একটা স্ট্রাকচারের যে প্যাটার্ন পেয়েছি বর্গাকার বা 6 ফিট একটা চওড়া ওয়ালের একটা স্ট্রাকচার, তারপরে আবার একটা 10 ফিট ডিস্টেন্সে একটা এনক্লোজার ওয়ালের মতো পেয়েছি। এই প্যাটার্নগুলো সাধারণত বৌদ্ধ সংস্কৃতির স্থাপত্য কাঠামো, বিশেষ করে মন্দিরগুলোতে এই ধরনের প্যাটার্নগুলো দেখা যায়। এই আবিষ্কার ঘিরে ধর্মপুরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। চারাবাড়ি এলাকাবাসী এখন প্রতিদিন ভিড় করছেন পুরনো এই দেয়াল দেখতে। তারা বলছেন এই আবিষ্কার ইতিহাসের কোনো বন্ধ দরজা খুলে দেবে। বহু কিছু পাওয়া যায় মাটির, আমরা কাজ করতে এসেছি। এখন রাজবাড়ি আমার এলাকা, এখন জানি এটা কি আছে এটা আমরা নিজে করতে পারি না। ছোট ধর্মপুর আমাদের এলাকাতে এমন একটা ঐতিহ্য একটা বাড়ি পাওয়া গেল, আমাদের থেকে অবশ্যই ভালো লাগে। জানি না এটা রাজার বাড়ি কিনা, কিন্তু এটা অনেক পুরনো ঐতিহ্য কুমিল্লার, যার জন্য আমি এখানে এটা দেখার জন্য আসছি। কুমিল্লার এই প্রাচীন স্থাপনাটি সংরক্ষণ করা হলে বিকাশ হবে পর্যটন শিল্পের, জীবিকার নতুন দুয়ার খুলবে, এমনটাই মনে করছেন সুশীল সমাজ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরো একবার।